চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত। বেশ অনেক দিন হয়ে গেছে কোনো রকম কোনো ভিডিও দেওয়া হয়নি। তার কারণ এই মুহূর্তে যারা আমার ইউটিউবে আছে তারা কম বেশি জানেই, কেননা আমি জানি এই মুহূর্তে আমার ইউটিউবে শুধুমাত্র আমার কোচিং এরই কিছু ছেলে মেয়ে আছে। আদার্স কিছু ছেলে মেয়ে হয়তো আছে, আমি জানি না সঠিক। যাই হোক, কিছু সেরকমই ভাইটাল কারণের জন্যই মানে ভিডিও করার সুযোগ পাইনি আমি একদমই। যাই হোক, আমাদের চলছিল হচ্ছে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার, আর আজকে একদম সেটার শেষ ক্লাস। আর এই ক্লাসে আমরা অনুপাত সমানুপাতের যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্ক, সেই অঙ্কগুলোই আমরা করব। তো আজকে প্রথম অঙ্ক দেখো, বলছে এ বি আর সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7:9:12 আর 8:9:15। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তবে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত? তার মানে কি, এর আয় কত 7, মানে অনুপাত এ বি আর সি এর আয়ের অনুপাত হচ্ছে 7, 9 আর 12, আর ব্যয়ের অনুপাত কত 8, 9 আর 15। ঠিক আছে, তার মানে আমি আয় আর হচ্ছে ব্যয়, ঠিক আছে, তাহলে এ ইস টু বি ইস টু সি। তাহলে আমি আয় বলতে পারি এর আয় কত 7x, বি এর আয় কত 9x, সি এর আয় কত 12x। আর যেহেতু আয়গুলোকে আমি x দিয়ে ডিনোট করছি, ব্যয়গুলোকে আমি y দিয়ে ডিনোট করতেই পারি। তাহলে এর ব্যয় কত 8y, বি এর ব্যয় কত 9y, আর সি এর ব্যয় কত তোমার 15y। এইবারে দেখো, বলছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে এর আয় কত 7x, তাহলে এর সঞ্চয় কত হবে 7x ইন্টু 1/4, মানে হচ্ছে 7x/4। 7x/4টা কি এর সঞ্চয়। এইবারে দেখো, আয়ের থেকে যদি সঞ্চয়কে আমি বাদ দিই তাহলে কি পড়ে থাকে, ব্যয় পড়ে থাকে। একজন 10 টাকা আয় করছে, তার থেকে সে সঞ্চয় করছে হচ্ছে 3 টাকা, তাহলে সে ব্যয় করছে কত 7 টাকা। কিভাবে পেলাম, 10 টাকা আয় করছে, সঞ্চয় করছে হচ্ছে সে 3 টাকা, তার মানে সে ব্যয় করছে কত 10 - 3, নিশ্চয়ই 7 টাকা সে ব্যয় করছে, তবেই না তার 3 টাকা সঞ্চয় হচ্ছে। তার মানে আয়ের থেকে সঞ্চয়কে বাদ দিলে আমি ব্যয় পাই। আবার একইভাবে আয়ের থেকে ব্যয়কে বাদ দিলেও কিন্তু আমি কাকে পাই, সঞ্চয়কে পাই। ঠিক আছে, আয়ের থেকে দুজনকেই বাদ দিলে আমি দুজনকে পাই, মানে আয়ের থেকে ব্যয়কে বাদ দিলে সঞ্চয় পাচ্ছি, একইভাবে আয়ের থেকে সঞ্চয়কে বাদ দিলে ব্যয় পাচ্ছি। তাহলে দেখো, আয় করছে 7x, সঞ্চয় করছে কত 7x/4, তার মানে 7x মাইনাস 7x/4 ইকুয়ালস টু ব্যয় তার কত 8y। ক্লিয়ার, 7x মাইনাস 7x/4 এক মিনিট, এটাকে আমি এই জায়গাটা করি। হ্যাঁ দেখো, 7x মাইনাস 7x/4 ইকুয়ালস টু হচ্ছে তার ব্যয় কত, এটা আয় এটা সঞ্চয়, আয়ের থেকে সঞ্চয়কে বাদ দিচ্ছি তাহলে ব্যয় পাবো, ইকুয়ালস টু হচ্ছে 8y। এবার এখান থেকে দেখো আরামসে আমার x আর y এর মানটা বেরিয়ে যাবে। এটাকে 4 মানে হচ্ছে 28, 28x মাইনাস 7x ইকুয়ালস টু 8y, মানে হচ্ছে 21x ইকুয়ালস টু হচ্ছে 36, সরি 32y। তাহলে x বাই y ইকুয়ালস টু হচ্ছে 32/21। x এর মানটা কত 32, y এর মানটা হচ্ছে 21। এইবারে দেখো, আমি আয় ধরেছিলাম 7x, 9x, 12x, ব্যয় ধরেছিলাম 8y, 9y, 15y। তাহলে x এর মান কত 32, তাহলে আবার দেখি, তাহলে এটা আয়ের অনুপাতগুলো ছিল, তাহলে আয়টা কত হচ্ছে 7 ইন্টু 32, মানে হচ্ছে 7 to the 4 হাতে 1, 22, 224। এর আয় হচ্ছে 224, বি এর কত 9 to the 8, 9 to the 28, 288। আর সি এর আয় কত 32 ইন্টু 12, মানে হচ্ছে 32 আর 12,
384 এটা হচ্ছে এ বি সি এর আয়। ব্যয় কত? ওয়াই এর মান কত? 21, মানে হচ্ছে 8 1 is 8, 8 2 is 16, আচ্ছা 9 1 is 9, 9 2 is 18। কি করছি? ওয়াই গুলোকে, মানে 8y, ওয়াই এর মানটা বসিয়ে আমি ওয়াই গুলোকে গুণ করে দিচ্ছি, আর কিচ্ছু করছি না। আর 15 দিয়ে হচ্ছে তোমার 21 আর 15 মানে হচ্ছে 315। তাহলে এর আয় কত? 224, বি এর আয় কত? 288, আর সি এর আয় কত? 384। ব্যয় কত? এর ব্যয় হচ্ছে 168, বি এর ব্যয় কত? 189, আর সি এর ব্যয় কত? 315। তাহলে কি বলেছে আমাকে দেখো, অংশ অংশ সঞ্চয় করে, তবে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে আমার আয় জানি, ব্যয় জানি, সঞ্চয় আমার আরামসে বেরিয়ে যাবে। কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এটাকে যদি মাইনাস করি তাহলে সঞ্চয় বেরিয়ে যাবে। তাহলে কত? এর সঞ্চয় কত হচ্ছে? 14, 56, 9 9 14। তাহলে এ ইস টু বি ইস টু সি, মানে এর সঞ্চয় হচ্ছে কত? 56, বি এর সঞ্চয় হচ্ছে 99, আর সি এর সঞ্চয় হচ্ছে 69। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমার অঙ্কটা মেন ধরাটা কোথায়? এই যে এই জায়গাটা, সরি এই জায়গাটা না, আমার অঙ্কটাকে মেন ধরা হচ্ছে আমার এই জায়গাটা, যেখান থেকে আমি এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাব। এক্স আর ওয়াই এর মানটা যখনই পেয়ে যাব তখনই আমার অঙ্ক পুরোটা সলভ হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে 3 বছর আগে পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে 8:3। তাহলে পিতা আর পুত্র, ঠিক আছে, ইস্টু মানে হচ্ছে বাই, সেটা আগেই বলেছি। তাহলে তাদের বয়সের অনুপাত কত ছিল? 8:3 বা 8/3, একই ব্যাপার। অনুপাত ছিল 8:3। আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি পিতার বয়স হচ্ছে 8x আর পুত্রের বয়স হচ্ছে 3x। আচ্ছা, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:5। এইবারে ইয়াটা ভালো করে দেখো, এই যে এটা কি বলছে, 3 বছর আগে পিতার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 8:3। এটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত নয়। তাহলে বর্তমান বয়সে নিয়ে আসতে গেলে পিতার পুত্রকে কি করতে হবে? করতে হবে এটাই, পিতার সঙ্গেও 3 বছর যোগ করতে হবে, পুত্রের সঙ্গেও 3 বছর যোগ করতে হবে। ধরো তোমার বয়স 3 বছর আগে ছিল হচ্ছে 17, সাপোজ তোমার বয়স 3 বছর আগে ছিল 17, তাহলে এখন কত হয়েছে? 20। কি করলে? 3 যোগ করে দিলে। ঠিক সেরকম এইটা হচ্ছে 3 বছর আগের বয়স পিতার, এটা হচ্ছে 3 বছর আগের বয়স পুত্রের। তাহলে বর্তমান বয়সে নিয়ে আসতে গেলে 3 যোগ করতে হবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এইটা। এবার আমার বর্তমান বয়সের অনুপাত কি আমার কাছে আছে? নাই। আমার কাছে আছে যে 4 বছর পরে ওদের বয়সের অনুপাত কত সেইটা। তাহলে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:5। তার মানে কি এইটা এখন হচ্ছে বর্তমান বয়স এইটা, 4 বছর পরে করতে গেলে আরো 4 যোগ করে দিতে হবে, তবে কি 4 বছর পরের বয়সটা আমি পাবো। ঠিক আছে, তার মানে টোটাল কত যোগ করলাম? 7 বছর। বর্তমানে থেকে এদিকে 3, এদিকে 4, এটা বর্তমানে, এটা বর্তমান, এদিকে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 4 দিয়ে এইখানে আসছে। তাহলে টোটাল কত? টোটালটা হচ্ছে আমার 7। তাহলে সেটাই করলাম, এটা বোঝা গেল। তাহলে টোটাল হচ্ছে 8x প্লাস 7/3x প্লাস 7 ইকুয়ালস টু, এইটা হচ্ছে এখন এই অনুপাতটা সমান, ইকুয়ালস টু হচ্ছে কত? 11/5। ঠিক আছে, ব্যাস। এবার এখান থেকে তাহলে কি বলছে, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স আগে x এর মান বার করি, তাহলে বেরিয়ে যাবে। তাহলে আমি এটাকে এখানে লিখি 8x প্লাস 7/3x প্লাস 7 ইকুয়ালস টু হচ্ছে 11/5। এটা গুণ করে দিলে, বয়সটা গুণ করে দিলে কি হবে? 5 8 40x প্লাস 5 7 35 ইকুয়ালস টু হচ্ছে 33x প্লাস 77।
হ্যাঁ ঠিকই আছে। তাহলে এদিকে আসলে হচ্ছে তোমার 33 7x ইকুয়ালস টু হচ্ছে ওটার দিকে গেলে 5 6 7 3 4 5 6 7 42, মানে x সমান হচ্ছে 42/7, ইয়ে করেই লিখি 42/7 মানে হচ্ছে 7 6 42। তাহলে x এর মান কত বেরিয়ে গেল আমার 6। x এর মান যদি 6 বেরিয়ে যায় তাহলে এবার কি বলেছে দেখো, পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়সটা কোনটুকুনি ছিল, এইটুকুনি জায়গা হচ্ছে পিতার বর্তমান বয়স 8x + 3, কেননা +4 করে দিলে তো মানে ভবিষ্যতের বয়সটা বেরিয়ে যাচ্ছে, তাই তো 4 বছর পরে তাদের বয়স কত সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বর্তমান বয়স কত 8x + 3, মানে 8x মানে হচ্ছে x এর মান 6, 48 + 3 মানে 49 51। তাহলে পিতার বর্তমান বয়সটা কত 51 বছর। ক্লিয়ার? অঙ্কর মেন ফান্ডাটা কিন্তু হচ্ছে এইটুকু জায়গা যদি বুঝে গেছো তাহলে আর অঙ্কটাতে কিছু নাই। এইটুকু জায়গার জন্য আমি কিন্তু করালাম অঙ্কটা। আচ্ছা দেখো এই অঙ্কটাতে কিন্তু হাতি ঘোড়া কিছু নাই, কিন্তু নতুন টাইপের অঙ্ক আমি সেই কারণে করাচ্ছি। অঙ্কটাতে বিশাল কিছু হাইফাই কিচ্ছু নেই। বলছি কি এ কে আর এম, এগুলো নাম ছিল আমি আর নাম বললাম না, ঠিক আছে। এ কে আর এম এর গতিবেগের অনুপাত হচ্ছে 2:3:4। এবার বলছে একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত। এবার দেখো গতিবেগের অনুপাত এটা মানে কি, এটা মানে হচ্ছে এ কে আর এম, এটা মানে হচ্ছে গতিবেগ অনুপাত 2 বলে দিয়েছি, মানে এ 2 কিলোমিটার যায় পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার। আচ্ছা কে কত যায়, কে 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর এম কত যায়, এম তোমার 4 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এইটা হচ্ছে গতিবেগের অনুপাত, মানে এ যাচ্ছে হচ্ছে 2 কিলোমিটার 1 ঘন্টায়, কে যাচ্ছে 3 কিলোমিটার 1 ঘন্টায়, এম যাচ্ছে 4 কিলোমিটার 1 ঘন্টায়। এইবারে কি বলছে একই দূরত্ব অতিক্রম করতে, এই যে এই জায়গাটা দেখো, একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত লাগবে, মানে তাদের সময়ের অনুপাত কত। এবারে এরা কি একই দূরত্ব অতিক্রম করছে না, দেখো এ 2 কিলোমিটার চলে যাচ্ছে 1 ঘন্টায়, এ 1 কিলোমিটার বেশি মানে 3 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, আর এ 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, কিন্তু বলছে একই দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, ঠিক করে করি 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে এই 1 কিলোমিটার কতক্ষণে যাবে, 1/2 ঘন্টায়। তাহলে এইবার দেখো কিলোমিটারটা আমি সবকটা কিলোমিটার সেম করে দিচ্ছি। কে এর ক্ষেত্রে কে 3 কিলোমিটার যায় কতক্ষণে তোমার 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে 1/3 ঘন্টায়। এখানেও দেখো এবারে এও যাচ্ছে 1 কিলোমিটার, কেও যাচ্ছে 1 কিলোমিটার, আর এমও দেখো 4 কিলোমিটার, 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে 1/4 ঘন্টায়। এ তিনজনই এখন কত করে যাচ্ছে 1 কিলোমিটার করে যাচ্ছে। এবার যেই তিনজনে 1 কিলোমিটার করে যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে, তাদের দেখো এই যে ঘন্টাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কি ছিল, আগে তিনজনই 1 ঘন্টায় যাচ্ছিল পার আওয়ার, মানে 1 ঘন্টা যাচ্ছিল, যার জন্য কিলোমিটারটা চেঞ্জ হয়ে গেছিল। এবার যে এরা তিনজনই সেম কিলোমিটার যাচ্ছে তখন কি হয়ে গেছে, ঘন্টাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে আমাকে কি বলেছে, তাদের সময়ের অনুপাত কত। সময় মানে কি ঘন্টা, ঘন্টাটাই সময়, সেই সময়ের অনুপাত চেয়েছে। তাহলে সময়ের অনুপাত কত, দেখো এ ইস টু কে ইস টু এম, সময় কত 1 কিলোমিটার যেতে লাগছে 1/2 ঘন্টা, কে এর কতক্ষণ লাগছে 1/3 ঘন্টা, আর হচ্ছে এম এর কতক্ষণ লাগছে 1/4 ঘন্টা। এরকম থাকলে কি বলেছিলাম, ভগ্নাংশের ইয়ে ভগ্নাংশ দিয়ে যদি আমাকে অনুপাতে বার করতে হয় তাহলে কি করতে হয়, নিচের গুলোকে লসাগু করতে হয়। তাহলে 2 3 আর 4 এর লসাগু কত হবে 1 3 2 2 টু দ্য পাওয়ার 4 3 12। এবারে 12, মানে প্রত্যেকটার সঙ্গে আমাকে কি করতে হবে 12 গুণ করে দিতে হবে। তাহলে 6 2 6 12 3 4 12 4 3 12। তাহলে তিনজনের গতিবেগের অনুপাত কত, সরি সময়ের অনুপাত কত, সময়ের অনুপাত হচ্ছে 6:4:3। অঙ্কটাতে এমনি কিছু নাই, শুধু এইটুকু জায়গাকে বোঝানোর জন্য আমি মেন অঙ্কটাকে করলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো, আগেও বলেছি এখনো বলছি, যদি না বুঝতে পারো, যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটাকে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। অবশ্যই পরের ক্লাসে আমি সেইটাকে আবার তোমাদেরকে বুঝিয়ে তারপরে অন্য অঙ্ক শুরু করব। চলো নেক্সট অঙ্ক।
এইবারে কি বলছে অঙ্কটাতে, একটা স্কুলে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে, মানে একটা স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে, 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:9। একটা স্কুলে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:9। 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। ঠিক আছে, বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 6:5। তাহলে কতজন ছাত্র স্কুল ছেড়ে চলে যাচ্ছে? আমি একদম চোখ কান বন্ধ করে আমি ধরে নেব হচ্ছে x জন ছাত্র স্কুল ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, বলছে 660 জন ছাত্রছাত্রী আছে। এবার দেখো 660 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত জানি আমি 13:9। তাহলে আমি ছাত্র কতজন আছে, আচ্ছা এটা পরে ধরছি এক্সট্রা। তাহলে ছাত্র কতজন আছে, অনুপাত কত, 13:9, মানে আনুপাতিক যোগফলটা কত, 22। মানে ছাত্র সংখ্যা হচ্ছে 13, 13/22 ইন্টু 660। আমি আর না যোগ ঠোক করে ওরকম ভাবে দেখাচ্ছি না, কেননা যদি কেউ নতুন এটা দেখো এই ভিডিওটা, তাহলে তারা আগের ভিডিও গুলো দেখে নিও, তাহলে বুঝে যাবে। আমি আর নতুন ভাবে ওই যোগ ঠোক করে দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে 13/22 ইন্টু 660, তাহলে কাটাকাটি করলে কত হয়, 11 দিয়ে হচ্ছে 11 দুগুণে 22 আর হচ্ছে 60, 30, মানে হচ্ছে 390। ছাত্র ছিল হচ্ছে 390, আর ছাত্রী কত, ছাত্রী হচ্ছে তোমার 9/22 ইন্টু 660, মানে হচ্ছে এটাও কাটাকাটি করলে কত আসবে, 30 আসবে। 30 মানে হচ্ছে 927, 270 জন। তাহলে ছাত্র হচ্ছে 390, ছাত্রী হচ্ছে 270। আচ্ছা, কি বলেছে এবারে, 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দেয়, মানে ছাত্রী আরো কতজন এক্সট্রা যোগ দিচ্ছে, 30 জন। মানে এখন ছাত্রীর সংখ্যা কত হচ্ছে, 0 7 8 9 10 0 1 3, 300 জন। এখন ছাত্রী হচ্ছে 300 জন। আর ছাত্র কি বলছে, আর এবং কিছু ছাত্র স্কুল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তারপরে আমি ধরে নিচ্ছি একজন ছাত্র স্কুল ছেড়ে চলে যাচ্ছে, তাহলে বলছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 6:5। তাহলে ছাত্র এখন কত আছে, 390 মাইনাস এক্স, ছাত্র আছে হচ্ছে তোমার 390 মাইনাস এক্স, আর ছাত্রী কত রয়েছে, ছাত্রী রয়েছে হচ্ছে 300। এটা সমানই কত, 6:5। কেন না, এটা হচ্ছে বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত, আর আমার বর্তমানে ছাত্র হচ্ছে এতজন, ছাত্রী হচ্ছে এতজন, ব্যাস আমার আরামসে এক্স এর মান বেরিয়ে যাবে। কত বার করি, 1800 ইকুয়ালস টু হচ্ছে তোমার, এটা গেলে 5 হাতে 4 19 290 মাইনাস 5x। তাহলে 5x টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 5x টাকে এদিকে নিয়ে আসলে 1800 টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, মানে 1950 থেকে 1800 বাদ দিলে কত হচ্ছে, 0589, 150, মানে x সমান হচ্ছে 30। তাহলে কতজন ছাত্র বেরিয়ে গেছিল, স্কুল ছেড়ে চলে যাচ্ছে কতজন, আমি x ধরেছিলাম, x এর মানটা কত বেরোলো, 30। তার মানে 30 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যাচ্ছিল। অঙ্ক সহজ, একটু ধরার বিষয়, ভালো করে অঙ্কটাকে পড়বে, কোশ্চেনটাকে পড়বে। যদি না বুঝতে পারো, একবার না বুঝতে পারো দ্বিতীয়বার পড়বে, দ্বিতীয়বার না বুঝতে পারো তৃতীয়বার পড়বে, 3-4 বার অঙ্কটা যদি মানে প্রশ্নটা যদি পড়ো, তাহলে দেখবে আরামসে একটা টাইমে অঙ্ক বুঝতে পেরে যাচ্ছ। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, এক ব্যক্তি এ বি সি ডি এর মধ্যে কিছু পেন 1/3 1/4 1/5 1/6 অনুপাতে ভাগ করে দিল। ভালো কথা। বলছে এই যে সর্বনিম্ন কয়টি পেন থাকলে এই অনুপাতে সে ভাগ করতে পারবে। তাহলে দেখি, 1/3 1/4 1/5 1/6 এই অনুপাতে ভাগ করছে। তাহলে এটাকে আগে এটা তো ভগ্নাংশে রয়েছে, এটাকে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে আসি। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে গেলে কি করতে হবে, নিচের গুলোকে সব লসাগু করে দিতে হবে। মানে 3 4 5 আর 6 লসাগু করলে হচ্ছে 2 দিয়ে 3 2 5 3 3 দিয়ে হচ্ছে 1 সরি 2 5 1 5 গুণে 10 30 60, তাহলে লসাগু হচ্ছে 60। এবার তাহলে কি হবে, 1/3 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60
ইস টু 1/6 ইন্টু 60, মানে কাটলে হচ্ছে তোমার এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, 12, 10, 20:15:12:10, তার মানে হচ্ছে অনুপাতটা দাঁড়াচ্ছে এই অনুপাত। ঠিক আছে, এইবারে ঘটনা হচ্ছে দেখো, এটা কি কেটে কুটে আর ছোট হয়? হয় না, এটাই হচ্ছে সর্বনিম্ন অনুপাত। এইবারে আমি অনুপাতের অঙ্ক করানোর আগে সবার প্রথমেই বলেছিলাম, অনুপাত কোন জিনিসটা? অনুপাত হচ্ছে সেই জিনিসটা যেইটা নাকি যার মধ্যে থেকে মানে যাতে সবকটা কমন রয়েছে সেই কমনটাকে বার করে নিলে যেটুকু পড়ে থাকে প্রত্যেকটাতে, সেটাই হচ্ছে অনুপাত। মানে সর্বনিম্ন যেটা পড়ে থাকে এইগুলোকে কেটে আর এর থেকে ছোট কিছু করা যাবে না, এটাই হচ্ছে সর্বনিম্ন। এরপরে এর থেকে বেশি হতে পারে কিন্তু কম হবে না, তো সেটাই হচ্ছে অনুপাত। তার মানে সর্বনিম্ন ও এই এ কে 20টা দিতে পারবে, বি কে 15টা, সি কে 12টা, আর ডি কে এই 10টা দিতে পারবে। সর্বনিম্ন এরকম ভাবেই ও প্রত্যেককে দিতে পারবে। মানে এ কে 20র বেশি 20র কম দিলে এই অনুপাতেও ভাগ করতে পারবে না, বা বি কে 15 কম দিলে এই অনুপাতে ও ভাগ করতে পারবে না। ঠিক আছে, তো সর্বনিম্ন ও সব প্রত্যেককে এই অনুপাতেই পেন দিচ্ছে। এ কে 20টা দিচ্ছে, বি কে 15টা, সি কে 12টা, আর হচ্ছে ডি কে 10টা। তাহলে এবিসিডি কে এই অনুপাতে দিচ্ছে পেন, তাহলে টোটাল কতগুলো পেন দিচ্ছে না? 20 প্লাস 15 প্লাস 12 প্লাস 10, মানে হচ্ছে 5 6 7 2 3 4 5 57টা। মানে ও এই অনুপাতে এই এই অনুপাতে কখন ও পেন দিতে পারবে? যখন নাকি ওর কাছে এই সর্বনিম্ন 57টা পেনই থাকবে, তখন ও এই অনুপাতে ওদের প্রত্যেককে পেনগুলো দিতে পারবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? এই অনুপাতে দিয়েছিল সেটাকে ভগ্নাংশ অনুপাতে দিয়েছিল, সেটাকে আমি কি করলাম? পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যার অনুপাত বেরোলো হচ্ছে এইটা। এর থেকে ছোট অনুপাত কিন্তু আর বেরায় না। মানে এটাকে যদি কাটাকাটি করে একটু ছোট করা যেত অনুপাতটাকে, তাহলে আমরা বলতাম যে ওই অনুপাতেই দিচ্ছে, কিন্তু সেটা করা যাচ্ছে না। এটাই হচ্ছে সর্বনিম্ন অনুপাত। তার মানে ও এ কে 20টা পেন দিচ্ছে, বি কে 15টা, সি কে 12টা, আর ডি কে হচ্ছে 10টা পেন দিচ্ছে। তাহলে ও টোটাল কতগুলো পেন দিচ্ছে না? এই সবকটার যোগফল, মানে ও টোটাল 57টা পেন যদি থাকে ওর কাছে, তাহলেই ও এই অনুপাতে বা এই অনুপাতে বা এই অনুপাত, মানে এই অনুপাতে ও পেনগুলোকে ভাগ করে দিতে পারছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটাতে বলছে 2610 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 ইকুয়ালস টু বি এর 0.6 ইকুয়ালস টু সি এর 0.75 হয়। তাহলে বলছে সি কত টাকা পাবে। তাহলে তার মানে কি বলে দিয়েছে? এর মানে এ ইন্টু 0.5 ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু 0.6 ইকুয়ালস টু হচ্ছে সি ইন্টু 0.75। মানে বলতে পারি এটা 0.5 মানে কত? পয়েন্ট উঠে গেলে বাই 10, এখানেও পয়েন্ট উঠে গেলে 10, এখানে পয়েন্ট উঠে গেলে হচ্ছে তোমার 100, মানে হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 3 6, 2 5 10, এটা হচ্ছে 25 কে দিয়ে হচ্ছে 3 আর 4, মানে হচ্ছে a বাই 2 ইকুয়ালস টু 3b বাই 5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 3c বাই 4। তাহলে দেখো এখান থেকে a বাই b ইকুয়ালস টু কত হবে? এটা আসলে এদিকে হচ্ছে 3 দুগুণে 6 বাই 5। আবার এই একটা গেল, আবার এখান থেকে দেখো b বাই c, মানে এখান থেকে আমি a ইস টু b টা বার করে নিলাম। ঠিক আছে, আর এইখান থেকে আমি কি করছি? b ইস টু c টা বার করছি। b টা c টা দিকে চলে গেলে এদিকে হচ্ছে তোমার 5 3 15, এই 5টা উপরে উঠে গেল, 5 3 15 বাই এই 4টা উপরে, মানে এই 3টা নিচে নেমে যাচ্ছে, মানে হচ্ছে 4 3 12, এটা কাটাকাটি যাবে আবার 3 5 15, 3 4 12। ঠিক আছে, তাহলে b ইস টু c ইকুয়ালস টু হচ্ছে 5 ইস টু 4, আর এখানে হচ্ছে a ইস টু b ইকুয়ালস টু হচ্ছে তোমার 6 ইস টু 5। এইবার একটা জিনিস দেখো, b এর মান কত? 5, এখানেও b এর মান কত? 5। তার মানে আমাকে সেই ওই নতুন ভাবে ওরকম গুণ করে সবকটার অনুপাতটা বার করতে হবে না, আমি এমনি পেয়ে যাচ্ছি কত? এখানেই করছি, a ইস টু b ইস টু c হচ্ছে তোমার 6 ইস টু 5 ইস টু 4। আমি বলেছিলাম আগেই যে যদি
মাঝখানের যেটা যদি অনুপাতের দুটোর ক্ষেত্রে যদি অনুপাতে সেম থাকে, মানে এখানে আমি একটা অনুপাত বার করেছি a:b, এখানে বার করেছি b:c, বিটা দু জায়গায় সেম আছে, এই বি এর অনুপাত দু জায়গায় সেম আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে অন্যভাবে বার করতে হয় না। যদি সেম না থাকতো তাহলে আমাকে ওরকম a:b আবার b:c করে এরকম করে গুণ করে সে বার করতে হতো, ঠিক আছে। তো যেহেতু সেম আছে আমার এটাকে বার করতে হবে না, তাহলে এটা পেয়ে গেলাম। এবারে কি বলেছে, সি কত টাকা পাবে, তাহলে সি এর অনুপাত কত, 4, 4 বাই টোটাল আনুপাতিক যোগফল কত হবে, 4, 10 আর 15 ইন্টু টোটাল কত টাকা আছে, 2610 টাকা, 2610 টাকা। তাহলে 5 দিয়ে কাটো, 5 3 15, 5 26, 5 10 10 11, 5 10, আচ্ছা 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 3 3 4 5, 3 7 10 10 10 3 4 12, মানে হচ্ছে 4 4 6 6 7 1 696। তাহলে সি কত টাকা পাচ্ছে, সি পাচ্ছে হচ্ছে 696 টাকা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে এই জায়গাটার জন্যই আমি অঙ্কটাকে দিলাম, এই জায়গাটা থেকে কি করে তোমরা a:b:c বার করবে সেইটার জন্যই অঙ্কটাকে দিলাম। এই a:b:c যদি বেরিয়ে যায় তারপরে আর অঙ্কটার কোনো মানে অঙ্কটার আর কোনো ঝাঁজ থাকবে না, ঠিক আছে। এইটুকু বার করাটাই হচ্ছে মেন ঝাঁজ। দেখো পরের অঙ্ক কি বলছে, এটা একদম সোজা অঙ্ক, শুধু একটু বুঝতে হবে, সেই কারণে আমি অঙ্কটা করছি। বলছে দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে যথাক্রমে 10% আর হচ্ছে 25% বেশি। তাহলে দুটো সংখ্যা মানে তিনটে সংখ্যা আছে টোটাল, ঠিক আছে, তিনটে সংখ্যা। তাহলে আমি প্রথম সংখ্যাটা ধরে নিচ্ছি হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজের গল্প আসছে সেই কারণে আমি 100 ধরে নিচ্ছি। 100 ধরলে কি হবে, সুবিধা হবে। প্রথম সংখ্যাটা 100। এবার কি বলেছে দেখো, দুটো সংখ্যা, সরি থার্ড সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 100। বলছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 10%, মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, তাহলে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা থেকে কত পার্সেন্ট বেশি, 10%, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 110, 10% বেশি, মানে 100 ছিল আগে আরো 10%, মানে 100তে আরো 10 বেশি হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 110। আচ্ছা দ্বিতীয় সংখ্যাটা কত বলছে, 25%, মানে হচ্ছে এইটা থেকে 100 ছিল তাহলে 125, বাস সংখ্যা দুটোর অনুপাত কত, তাহলে 110:125, এই সংখ্যা দুটোর অনুপাত চেয়েছে। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে 5 2 10, 11, হ্যাঁ হ্যাঁ 22, আর হচ্ছে 10 10 25, তাহলে দুটো সংখ্যার অনুপাত কত, 22:25। এই হচ্ছে অঙ্ক। খালি এই জায়গাটুকু বুঝতে হবে যে এটা কি বলতে চাইছে, যে দুটো সংখ্যা আছে সেটা তৃতীয় সংখ্যাটা থেকে একটা হচ্ছে 10% বেশি, একটা হচ্ছে 25% বেশি, ব্যাস এইটুকুই হচ্ছে বোঝার জিনিস, নয়তো বাকি অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই, ঠিক আছে। আমি এইটুকুনি বোঝানোর জন্যই কিন্তু অঙ্কটা মেনলি করলাম। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কগুলো কিন্তু আসে, হ্যাঁ এই টাইপের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতে তুমি একটা কি দুটো করে পাবে। বলছি পিতার বয়স, এই পিতা পুত্রের অঙ্ক খুব ভাইটাল অঙ্ক। এই অঙ্ক আমরা সেই ছোটবেলায় মাধ্যমিকেও পেয়েছি, বড় হয়ে চাকরির পরীক্ষাতেও কিন্তু এই অঙ্ক আমরা পাবো। বলছি পিতার বয়স ছেলের বয়সের 3 গুণ, ঠিক আছে। আচ্ছা পিতার বয়স হচ্ছে ছেলের বয়সের 3 গুণ, যদি 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমি ধরে নিচ্ছি পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে কি বলেছি, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে হচ্ছে পিতা কত, 3x। কেন বলে দিছে, এই যে পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ বলে দিয়েছে, তাহলে পিতা হচ্ছে 3x। বলছে যদি 15 বছর পরে, তাহলে 15 বছর পরে পিতার বয়স কত হবে, 3x প্লাস 15, পুত্রের বয়স কত হবে, x প্লাস 15, 15 বছর পর যেহেতু এটা হবে। আচ্ছা পিতার বয়স, এইবারে এই জায়গাটা ভালো করে দেখো, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, এটা কার বয়স, পিতার বয়স, এটা কার বয়স, পুত্রের বয়স। দুটো বয়সকে সমান করতে গেলে এই বয়সটা হচ্ছে, এটা পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এই দুটো বয়সকে আমাকে যদি সমান করতে হয় তাহলে দুইটা কার সঙ্গে গুণ করতে হবে, দুইটা সবসময় পুত্রের সঙ্গে গুণ করতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, এই জায়গাটাতেই গোলায় অধিকাংশ ছেলে মেয়ে। এখানে হচ্ছে ফাদার, এটা এটা হচ্ছে সন, ঠিক আছে। কি বলেছে, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়,
তাহলে এই বয়সটা তো অলরেডি দ্বিগুণ হয়ে বসে রয়েছে, আর এখানে 2 যখন গুণ ছিল না, এটা হচ্ছে পুত্রের বয়স, এর দ্বিগুণ এ অলরেডি হয়ে বসে রয়েছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সমান করতে গেলে কার সঙ্গে 2টা গুণ করতে হবে? যেহেতু এর দ্বিগুণ হয়ে বসে রয়েছে, আমাকে এর সঙ্গে গুণ করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 10 আছে একজন, আর একটা হচ্ছে একদিকে 5 আছে, এটা হচ্ছে পিতার বয়স। সাপোজ আমি বলছি আর কি, 10 বছরে কেউ পিতা হয় না, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে পিতার বয়স, আর এটা হচ্ছে পুত্রের বয়স। এবার এই যে তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এবার আমাকে যদি ইকুয়েশনটাকে সেম করতে হয়, তখন কার সঙ্গে 2টা গুণ করতে হবে? পিতার সঙ্গে নিশ্চয়ই হবে না, 2টা গুণ করতে হবে আমাকে পুত্রের সঙ্গে। ঠিক সেম কেসটাই আমি এখানে করলাম, ঠিক আছে? তো তাহলে এটা হলো। এবার এখান থেকে দেখো 3x প্লাস 15 ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 15 দুগুণে 30। তাহলে 2x টার দিকে চলে গেলে x, 15টার দিকে চলে আসলে হচ্ছে 30 মাইনাস 15 মানে হচ্ছে 15। তাহলে x সমান হচ্ছে কত? 15। তাহলে কি বলেছে? তবে পুত্রের বর্তমান বয়স কত? আমি পুত্রের বর্তমান বয়স কত ধরেছিলাম? x। x এর কত বেরালো আমার? 15। ঠিক আছে? এই অঙ্কতে কিন্তু এই জায়গাটাই হচ্ছে তোমার ভাইটাল জায়গা। এই জায়গাটাতেই অনেকে কি করে দেয়, অনেকে ভুল করে, যেহেতু পিতার বয়স দ্বিগুণ, তাই জন্য এই পিতার সঙ্গেই 2টা গুণ করে দেয়, ব্যাস অঙ্ক তারপরে কিন্তু আর মেলে না। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। দেখো কি বলছে এই অঙ্কটা, এর আয় বি এর আয়ের 2/3 অংশ। এটুকু যেটুকু বলছে আমি সেটুকু আস্তে আস্তে করি। হ্যাঁ, তাহলে এর আয় এ ইকুয়ালস টু হচ্ছে বি এর আয়ের 2/3 অংশ, মানে 2/3 ইন্টু বি, মানে 2b/3। তাহলে এখান থেকে এ বাই বিটা আমি বার করে নিতে পারবো না? কত? 2/3। মানে আয়টা হচ্ছে দুজনের a is to b সমান হচ্ছে 2:3 হয়ে গেল। এবারে ব্যয়টাকে বার করবো, দেখো কি বলেছে এত অংশ। আচ্ছা, আর এর ব্যয় বি এর ব্যয়ের 3/4 অংশ, মানে এর ব্যয় a ইকুয়ালস টু হচ্ছে বি এর ব্যয়ের কত? বি এর ব্যয় কত? ব্যয়ের 3/4 অংশ, মানে হচ্ছে 3/4। মানে এখান থেকে a বাই বি ইকুয়ালস টু হচ্ছে আমার 3/4, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে ব্যয় সমান হচ্ছে a is to b সমান কত? 3:4 হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, যদি বি এর আয়ের 1/3 অংশ এর খরচের সমান হয়। কি বলছে? যদি বি এর আয়ের 1/3 অংশ এর খরচের সমান হয়, তাহলে আমি ধরে নিই এর আয়টা হচ্ছে 2x, আর বি এর আয় হচ্ছে, আমি ধরে নিচ্ছি এ, আর এখানে হচ্ছে বি। এর আয় হচ্ছে 2x, আর বি এর আয় হচ্ছে 3x, যেহেতু 2:3। আর একইভাবে এর ব্যয় হচ্ছে 3y, আর বি এর ব্যয় হচ্ছে 4y। আমি ধরে নিলাম এটা। ঠিক আছে? আয়টাকে আমি x দিয়ে, মানে x ধরলাম আয়ের ক্ষেত্রে, আর ব্যয়ের ক্ষেত্রে আমি y ধরলাম। আচ্ছা, এটা হলো এর খরচের। আচ্ছা, এর কি বলছে, যদি বি এর আয়, যদি বি এর আয়ের 1/3 অংশ, তাহলে বি এর আয় কত? 3x। তাহলে আমি প্রশ্নতে যা আছে বি এর আয়ের 1/3 অংশ, মানে 3x ইন্টু 1/3, 1/3 অংশ কার সঙ্গে সমান হচ্ছে? এর খরচের সমান হয়। এর খরচ কত? এর খরচ হচ্ছে 3y, ইকুয়ালস টু হচ্ছে 3y। কেননা আমাকে বলেই দিয়েছে, দেখো, যদি বি এর আয়ের 1/3 অংশ এর খরচের সমান হয়, বি এর আয়ের 1/3 অংশ এর খরচের সমান করে দিলাম। তাহলে এখান থেকে কাটাকাটি করি, x সমান হচ্ছে 3y, তাহলে x বাই y ইকুয়ালস টু হচ্ছে 3/1। তাহলে দেখো এখান থেকে আমি x এর মান আর y এর মান পেয়ে গেলাম না, মানে x is to y ইকুয়ালস টু হচ্ছে 3:1, এটুকু পেয়ে গেলাম। এইবারে কি বলেছে, তবে a আর b এর সঞ্চয়ের অনুপাত। তাহলে x y এর মান পেয়ে গেছি, মানে এর আয়টা কত? এর আয় হচ্ছে কত তোমার? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর বি এর আয়টা কত? 3 তিরিক্ষে 9। এই যে x এর মানগুলো খালি বসিয়ে দিলাম। ব্যয় কত? 3, y এর মান যেহেতু 1 রয়েছে, তাহলে ব্যয় হচ্ছে 3:4। তাহলে সঞ্চয় কি হবে? বিয়োগ করে দিলে হবে, তাহলে 3:5। তাহলে a is to b, মানে সঞ্চয় a আর b এর সঞ্চয় কত হচ্ছে? a is to b সমান হচ্ছে 3:5। এটাই হচ্ছে উত্তর আমার। ঠিক আছে? বোঝা গেল? যেভাবে আমি এটা বোঝালাম, আশা করছি বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা কিন্তু ভালো করে মানে
পড়বে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক, এই অঙ্ক বলে না, যে কোনো অঙ্ক ভালো করে পড়বে। তার কারণ আমি এই কারণে বলছি, এই অঙ্কটা করতে গিয়ে আমি নিজেও কিন্তু ভুল করে ফেলেছিলাম। ক্লাস করানোর আগে অঙ্কগুলো আমাকেও একবার করে প্র্যাকটিস করতে হয়, তো সেই প্র্যাকটিস করতে গিয়েই আমি কিন্তু এই অঙ্কটা ভুল করেছিলাম, সেই কারণে আমি তোমাদেরকে বলছি। দেখো কি বলছে, কিরণের মাসিক সঞ্চয় আর ব্যয়ের অনুপাত হচ্ছে 7:13, ঠিক আছে? তার মাসিক আয় হচ্ছে 1,80,000 টাকা, ঠিক আছে, মানে বিশাল টাকা। তার মাসিক আয় হচ্ছে 1,80,000 টাকা। আচ্ছা, সে যদি 4:3 অনুপাতে মিউচুয়াল ফান্ড এবং শেয়ারে বিনিয়োগ করে, তবে মিউচুয়াল ফান্ডে সে কত টাকা বিনিয়োগ করছে? এবার দেখো, তার মাসিক আয় হচ্ছে এই টাকাটা, তাহলে নিশ্চয়ই এই টাকাটার মধ্যে থেকেই সে সঞ্চয় করছে আর ব্যয় করছে। তাহলে তার সঞ্চয় আর ব্যয় অনুপাত কত? 7:13, মানে সঞ্চয় করছে হচ্ছে ও 7, ব্যয় করছে হচ্ছে ও 13। এইবারে দেখো, সে যদি 4:3 অনুপাতে মিউচুয়াল ফান্ড এবং শেয়ারে বিনিয়োগ করে, তাহলে এই যে 4:3 অনুপাতে যেটা বিনিয়োগ করছে, ওটা কোন খাতে যাবে বলতো? এইখানটাই ভুল হয়েছিল। এইটা যাবে হচ্ছে তোমার সঞ্চয়ের খাতে। কেননা আমরা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে যে টাকাটা বিনিয়োগ করি, ওটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি সঞ্চয় করি, ওটা কিন্তু আমরা খরচ করি না। তাহলে খরচের খাতে কোনগুলো যাচ্ছে? খরচের খাতে যাচ্ছে হচ্ছে যেরকম সংসার খরচ, পড়াশোনার খরচ, তারপরে হচ্ছে এই টাইপের খরচগুলো, অন্যান্য খরচ, এই টাইপের খরচগুলো যাচ্ছে হচ্ছে খরচের খাতে। আমি এখানটাই ভুল করে ফেলেছিলাম, আমি এইটাকে কি করেছিলাম যে মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটে যেটা হচ্ছে, আমি এটা খরচের খাতে ধরে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু প্রথমে আমার ভুল হয়েছিল। তো এই ভুলটা যেন তোমরা না করো, খরচের খাতে ওইগুলো যায়, আর এই যে শেয়ার মার্কেটে বা এইগুলোতে মিউচুয়াল ফান্ডে এগুলোতে কিন্তু আমরা সঞ্চয় করি, মানে আমরা সেভিংস করি এগুলোতে। তাহলে সঞ্চয়ের অনুপাতটা কত? আচ্ছা, সঞ্চয়ের অনুপাত কত? 7, তার মানে হচ্ছে 7। টোটালটার যোগফল কত? আনুপাতিক যোগফলটা হচ্ছে তোমার 20 ইন্টু টোটাল এটা কত? 18। এই 1,80,000, 1 2 3 4, এটা কাটবে, 2 9 স্যার 18, 1 2 3, হ্যাঁ 3, 9 7 স্যার। তাহলে এই টাকাটা 63,000 টাকা, এই টাকাটা ও কি করছে? ও সঞ্চয় করছে। কি কত কত অনুপাতে? না 4:3 অনুপাতে। তাহলে মিউচুয়াল ফান্ড, এম ফর হচ্ছে মিউচুয়াল ফান্ড আর এস ফর হচ্ছে শেয়ার মার্কেট। মিউচুয়াল ফান্ডে কত? 4, আর শেয়ার মার্কেটে কত হচ্ছে? ও 3। তবে মিউচুয়াল ফান্ডে কত টাকা বিনিয়োগ করে? তাহলে মিউচুয়াল ফান্ডে কত? 4, মানে 4 বাই টোটালটার যোগফল কত? আনুপাতিক যোগফল 7 ইন্টু 63, 7 9 স্যার 63, 9 4 স্যার 36। মানে সে মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করছে? 36,000 টাকা। অঙ্কটাতে কিছু নাই, মেন হচ্ছে এই জায়গাটাই বোঝার, যে কোনটাকে কি মানে কি বলে, কোনটা সেভিংস এ যাচ্ছে আর কোনটা হচ্ছে তোমার খরচের খাতায় যাচ্ছে, ঠিক আছে? সেটাই কিন্তু বোঝার। এমনিতে বাকি অঙ্কটাতে সেরকম কিচ্ছু নাই। চলো, এটা হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্ক, এই যে কটা অঙ্ক আমি করালাম, সেই কটা অঙ্ক যদি তোমরা মোটামুটি করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক তোমাদের আটকানোর কথা নয়। দেখো কি বলছে, 1 বছর আগে বি এর বয়স এর বয়সের দ্বিগুণ ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি বি আর হচ্ছে এ, আমি ধরে নিচ্ছি এর বয়স হচ্ছে এক্স, বি এর বয়স হচ্ছে 2x। কি বলছে? 1 বছর আগে, এটা হচ্ছে 1 বছর আগের বয়স, ঠিক আছে? তাহলে বর্তমান বয়স কত হবে? 2x প্লাস 1, x প্লাস 1। এটা হচ্ছে 1 বছর আগের বয়স, তাহলে বর্তমানের বয়সটা কত হবে? 2x প্লাস 1, আর এর বয়স হচ্ছে x প্লাস 1 হয়ে গেল। আচ্ছা, এর বয়স দ্বিগুণ। আচ্ছা, 9 বছর পরে এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:3, কিচ্ছু না, খালি সাজানোটাই হচ্ছে অঙ্ক। 9 বছর পর মানে হচ্ছে 2x প্লাস 1, এটা হচ্ছে বর্তমান, প্লাস 9 বাই x প্লাস 1 হচ্ছে বর্তমান, প্লাস 9। তখন কি হচ্ছে? আচ্ছা, এটা কিন্তু মাইন্ডে রাখবে, এটা হচ্ছে b বাই a। হ্যাঁ, এটা কিন্তু a ইজ টু b বলেনি, এই b ইজ টু a বলেছে, তার কারণ হচ্ছে তোমার মাইন্ড ডিস্টার্ব করার জন্য, ঠিক আছে? তাহলে বি ও এর বয়সের অনুপাত 9 বছর পরে বি 4:3 ইকুয়াল হচ্ছে 4/3। তার মানে হচ্ছে তোমার 2x প্লাস 10 বাই x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 4/3, মানে উঠে গেলে হচ্ছে 3 দুগুণে 6x
প্লাস 30 ইকুয়ালস টু হচ্ছে 4x প্লাস 40, এখান থেকে এক্স মানটা বেরিয়ে যাবে, 4 5 6, 2x ইকুয়ালস টু হচ্ছে 10, x মানে হচ্ছে 5। আচ্ছা কি বলেছে এবারে, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত, বর্তমানে তাদের বয়স কত, এইটা আর এইটা, মানে x এর মান 5 বেরিয়ে গেল, মানে হচ্ছে বর্তমানে b এর বয়স কত হবে, 5 দুগুণে 10 আর 1 এ 11, আর এর বয়স কত হবে, 5 আর 1 এ 6, মানে হচ্ছে 17। বর্তমানে তাদের বয়স কত হচ্ছে না, 17 বছর। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। অনুবাদ সমানুপাতের চ্যাপ্টারে আমি যে কটা অঙ্ক করালাম, মানে 4টে ক্লাস হলো মনে হয় এটা নিয়ে, এই 4টে ক্লাসে আমি যে কটা অঙ্ক করালাম, তোমরা যদি এই কটা অঙ্ক ভালো করে দেখে যাও, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা কোনো রকম কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। মানে ভালোভাবে দেখে যাও, মানে বুঝে বুঝে যদি তোমরা করে যাও, ঠিক আছে, এই নয় যে দাদা করিয়ে দিয়েছে আমি মুখস্থ করে নেবো, না ওরকম না। যদি তোমরা বুঝে বুঝে করে যাও তাহলে কিন্তু কোনো অঙ্ক আটকানোর কথা নয়। কেননা এই অঙ্কই আসবে এটা কিন্তু আমি বলতে পারি না, কিন্তু আমি বলতে পারি এই প্যাটার্নের অঙ্ক আসবে। ঠিক আছে, তো তোমরা মুখস্থ করো না অঙ্কগুলোকে, অঙ্কগুলোকে বোঝো। যদি বাই চান্স বুঝতে না পারো, তোমরা আবার আমাকে বলো যে দাদা আমি বুঝতে পারিনি, কমেন্ট সেকশনে জানাও যে দাদা বুঝতে পারিনি অঙ্কটা, একবার দেখিয়ে দাও বা একবার করিয়ে দাও, আরেকবার ভালো করে বুঝিয়ে দাও। আমি আগেও বলেছি অনেক সময় হয় যে আমি যেরকম ধরে আমি যেরকম করে বোঝাচ্ছি, সেই বোঝানোটা হয়তো তোমাদের কেউ বুঝতে পারছে না বা কারোর প্রবলেম হচ্ছে, সেরকম বলো, আমি চেষ্টা করবো অন্যরকম ভাবে তাকে বোঝাতে। আচ্ছা যাই হোক, অনুবাদ সমানুপাত আজকে এখানেই শেষ হয়ে গেল। এর পরের দিনের ক্লাসে আমরা কিন্তু আর পাটিগণিতে ঢুকবো না, আমরা দেখি ভাবছি পরিমিতিতে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা যদি কারোর মনে হয় যে কোনো ক্লাস সাজেস্ট করার যে দাদা এই ক্লাসটা করালে ভালো হয়, বা এই চ্যাপ্টারটা করালে ভালো হয়, বা এই ইয়েটা করালে ভালো হয়, মানে এই অ্যারিথমেটিক বা অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি, এগুলোর মধ্যে কিছু যে এই জিনিসটা করালে ভালো হয় সেটার চ্যাপ্টারটা, সেটা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই চ্যাপ্টারটাই ধরবো। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিও প্লাস ক্লাস এখানেই শেষ করছি। তোমরা বুঝতে পারলে কিনা সেটা জানিও, ক্লাস কেমন লাগলো আমার দরকার নেই সেটা ইয়ে করা, বুঝতে পারলে কিনা সেটাই হচ্ছে মেন, তোমরা বুঝতে পারলে কিনা সেটা জানিও। আর দেখা হচ্ছে পরের ক্লাসে।